নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি হাউস। আজ শুনবেন স্যার আর্থার কনান ডয়েলের লেখা দি ইয়েলো ফেস। গল্পটা বেশ সুন্দর, মিষ্টি এবং রহস্যময়। তাই অনেক দিন পর এরকম একটা শার্লক হোমসের গল্প আপনাদেরকেও শোনাবার ইচ্ছা জাগলো মনে। চলুন তবে শুরু করা যাক আজকের কাহিনী, দি ইয়েলো ফেস। শার্লক হোমসের সফল কীর্তির মধ্যে তার বুদ্ধিমত্তা যতটা প্রকাশ পেয়েছে, তার চেয়ে অনেক বেশি পেয়েছে তার বিফল কীর্তির মধ্যে। যে কেসগুলো সে সমাধান করতে পারেনি তা শেষ পর্যন্ত অমীমাংসিতই রয়ে গেছে, কারো বুদ্ধিতে কোলায়নি মীমাংসা করার। হলদে মুখের কাহিনী সেই জাতীয় কাহিনী যার মধ্যে ওর আশ্চর্য বিশ্লেষণী ক্ষমতা সম্মুখ স্বরূপ প্রকাশ পেয়েছে, অথচ হালে জল পায়নি। অহেতুক শক্তি ক্ষয় করা হোমসের ধাতে ছিল না। দেহে শক্তি ছিল যথেষ্ট, বক্সিংয়ে প্রথম শ্রেণীর বক্সারদের মধ্যে ও স্থান। কিন্তু কাজের সময় ছাড়া বাজে শক্তি ক্ষয়ে ছিল ভীষণ অরুচি। মামলা হাতে না থাকলে কোকেন নিয়ে পড়ে থাকত, কিন্তু কর্মক্ষমতা মরে যেত না। নিয়মিত ব্যায়াম ছাড়াই কিভাবে যে নিজেকে কর্মপটু রাখত ভেবে পায়নি। খেত খুব সামান্য, কিন্তু হাতে কাজ এলে শক্তি যেন বিস্ফোরিত হতো হাতে পায়ে। প্রচণ্ড পরিশ্রমও ক্লান্ত হতো না। বসন্তকাল, জোর করে ওকে বেড়াতে নিয়ে গেলাম বাগানে। বাসায় ফিরলাম 5টায়। আসতেই চাকরের মুখে শুনলাম বসে থেকে থেকে একজন দর্শনার্থী চলে গেছে। খুবই বিরক্ত হলো হোমস। এমনিতে হাতে কাজ নেই, যাও বা একজন মক্কেল এলো, দেখাও হলো না। বিকেলে বেড়াতে না গেলেই হতো। গজগজ করতে লাগলো সমানে। এমন সময় টেবিলে দেখা গেল একটা পাইপ পড়ে আছে। হোমস লাফিয়ে উঠল। আরে আরে ওয়াটসন, এ তো তোমার পাইপ নয়। ভদ্রলোক ফেলে গেছেন নিশ্চয়ই। চমৎকার সেকেলে ব্রায়ার পাইপ। তামাকওয়ালা এ ধরনের তৈল স্ফটিকের নলকে বলে অম্বর। লন্ডনে এরকম নল খুব একটা পাওয়া যায় না। এরকম একটা জিনিস ভদ্রলোকের অত্যন্ত আদরের, কাছাড়া করতে চান না। তবুও যখন ফেলে গেছেন, বুঝতে হবে তার মানসিক উদ্বেগ নিশ্চয়ই চরমে পৌঁছেছে। পাইপ নিতেও ভুলে গেছেন। আদরের জিনিস কাজ ছাড়া করতে চান না, তুমি কি করে বুঝলে? ভায়া, পাইপটার দাম 7 শিলিং। দুবার মেরামত করা হয়েছে রূপোর পটি মেরে। মানে পাইপের যা দাম তার চাইতেও বেশি খরচ করে। নতুন একটা কিনলেও কিনতে পারতে, কেনেননি। অত্যন্ত আদরের এই পাইপ কাজ ছাড়া করতে চান না বলে। আচ্ছা, আর কি চোখে পড়ছে? পাইপ জিনিসটা চিরকালই কৌতূহল উদ্দীপক। ঘড়ি আর জুতোর মতো বৈশিষ্ট্যেরও দাবি রাখে। পাইপটার মালিক ল্যাটা, স্বাস্থ্যবান এবং ছন্ন ছাড়া। ভদ্রলোকের দাঁত বেশ সাজানো এবং পয়সা কড়ির ব্যাপারে হিসেব করে খরচ না করলেও চলে যায়। তার মানে বড়লোক। পাইপ থেকে তামাকটা হাতের চেটোয় ঢেলে হোমস বললে, তামাকটা দেখছো? এ হলো গ্রস ভেনার মিক্সচার। বিলক্ষণ দামি। ব্যয় সংকোচে যে আগ্রহী সে অনায়াসে এর আধা দামের তামাক কিনে নেশা চরিতার্থ করতে পারত। আচ্ছা, আর কি দেখছো? ভদ্রলোক ল্যাম্প আর গ্যাসের শিখায় পাইপ চালান বলে কাঠ পুড়েছে। দেশলাইয়ের আগুনে এভাবে কাঠ পুড়ে না। পুড়েছে কেবল ডান দিকটা, কারণ ল্যাটা বলে। তুমি ল্যাটা নাও। তুমি ডান হাতে পাইপ ধরে ল্যাম্প বা গ্যাসের শিখায় পাইপ ধরালে দেখবে পুড়ছে বাদিকটা। অম্বর নলে দাঁতের দাগ যেভাবে বসেছে, তাতে মনে হয় ভদ্রলোকের দন্তশোভা দেখবার মতোই। দাঁত সাজানো জোরালো না হলে এইভাবে পাইপ কামড়ানো যায় না। সিঁড়িতে পায়ের আওয়াজ পাচ্ছি যেন। ভদ্রলোক স্বয়ং আসছেন মনে হচ্ছে। বলতে না বলতেই ঘরে ঢুকলে 30 বছর বয়সের এক যুবক। হাতে টুপি, পরনে ধূসর পোশাক। আমতা আমতা করে বললে, কিছু মনে করবেন না, আমার মাথা ঠিক নেই, দরজায় নক করে ঢোকা উচিত ছিল। বলেই ধপ করে একটা চেয়ারে বসে পড়ে উদ্ভ্রান্তের মতো হাত বুলাতে লাগলেন কপালে। আপন করে নেওয়া সুরে হোমস বললে, দৈহিক কাজ সহ্য করা যায়, কিন্তু রাত্রি জাগরণ সহ্য হয় না। আপনার দেখছি কয়েক রাত ধরে ঘুমই হয়নি। হ্যাঁ, ঠিকই বলেছেন। জীবনটা ব্যর্থ হয়ে যেতে বসেছে আমার। আতীক্ষ্ণ ভাঙা ভাঙা গলায় যেন স্রেফ মনের জোরে আবেগরুদ্ধ ভঙ্গিমায় বলে গেলেন যুবক। ঘরের ব্যাপার নিয়ে পরের কাছে আলোচনা করার মতো কুৎসিত ব্যাপার আর নেই, বিশেষ করে ব্যাপারটা যদি নিজের ঘরণীকে নিয়ে হয়। মিস্টার গ্রান্ট মুনরো। তড়া করে লাফিয়ে উঠলেন যুবক। আমার নামও জানেন দেখছি। হোমস হাসল, বলল,
আপনার নামটা টুপির ভেতর লিখে রেখে আমার দিকেই ফিরিয়ে রেখেছেন। আপনি স্বচ্ছন্দে আপনার কাহিনী বলুন। এ ঘরে এর আগে অনেক গোপন রহস্য আমরা এই দুই বন্ধু শুনেছি, সমাধানও করেছি, অনেকের হৃদয়ের জ্বালা জুড়তে পেরেছি। বলুন। আবার ললাটে হস্তচালনা করলেন গ্রান্ট মুন্ডো। হাবভাব থেকে বেশ বোঝা গেল কথা তিনি কম বলেন, মনের কথা চেপে রাখতে পারেন, নিজেকে নিয়েই তন্ময় থাকে, কিন্তু সেই অভ্যাসের অন্যতা হতে যাচ্ছে বলে নিজেকে আর সামলাতে পারছেন না। মিস্টার হোমস, আমার বিয়ে হয়েছে 3 বছর আগে। 3 বছর আমরা পরম সুখে কাটিয়েছি। কেউ কাউকে ভুল বুঝিনি, কখনো মতান্তরও হয়নি। কিন্তু গত সোমবার থেকে মনে হচ্ছে আমার স্ত্রী অনেক দূরে সরে গেছে। কারণটা আমি জানতে চাই। এফি কিন্তু আমাকে ভালোবাসে, তাতে একটুও চির ধরেনি, সেটা বোঝা যায়। কিন্তু একটা গুপ্ত রহস্য অদৃশ্য প্রাচীরের মতো দুজনের মাঝে হঠাৎ মাথা তুলেছে। এফিকে বিয়ে করেছিলাম বিধবা অবস্থায়, নাম ছিল মিসেস হেব্রান। আলাপ যখন হয় তখন তার বয়স 25। অল্প বয়সে আমেরিকা গিয়েছিল, আটলান্টায় থাকত। বিয়ে হয়েছিল উকিল হেব্রানের সঙ্গে, একটা বাচ্চাও হয়েছিল। তারপর পিচ জ্বরে স্বামী আর সন্তানের মৃত্যু হওয়ায় ও আবার দেশে ফিরে আসে। মিস্টার হেব্রন ওর জন্য যে টাকা রেখে গিয়েছিলেন তার সুদ পাওয়া যেত ভালোই। দেশে ফেরার 6 মাস পরে আলাপ হয় আমাদের, তারপর বিয়ে। হেব্রন ভদ্রলোকের ডেথ সার্টিফিকেট আমি দেখেছি, আমার নিজের কারবার আছে। বিয়ের পর নরবরিতে একটা বাড়ি ভাড়া করলাম। জায়গাটা বেশ নিরিবিলি, পল্লীশ্রী আছে। আমাদের বাড়ির সামনে একটা ফাঁকা মাঠ, মাঠের ওপারে একটা কটেজ, আর কোনো বাড়ি নেই। কটেজটা সদর দরজা আমাদের বাড়ির দিকে। আগেই একটা কথা বলে রাখি, বিয়ের পরেই স্ত্রীও সব টাকা আমাকে লিখে পড়ে দিয়েছিল। আমার বারণ শোনেনি। ব্যবসা করি, যদি টাকাটা জলে যায়, এটাই ভয় ছিল। যাই হোক, 1.5 মাস আগে এফি হঠাৎ আমার কাছে 100 পাউন্ড চাইল। আমি তো অবাক, এত টাকার হঠাৎ কি দরকার পড়তে পারে ভেবে পেলাম না। জিজ্ঞেস করলাম, ও এড়িয়ে গেল। চপলভাবে শুধু বলল, তুমি তো আমার ব্যাংকার। ব্যাংকার আবার অত কথা জিজ্ঞেস করে নাকি? তবে কি জন্য টাকাটা নিচ্ছি পরে বলবো, এখন নয়। আমি চেক লিখে দিলাম 100 পাউন্ডের। কিন্তু সেই প্রথম স্বামী স্ত্রীর মধ্যে খোলাখুলি সম্পর্কে একটা ফাটল ধরল। কি যেন লুকিয়ে রাখা হলো আমার কাছ থেকে। বাড়ির উল্টো দিকের মাঠের ওপারে দোতলা কটেজটার পাশে আমি বেড়াতে যেতাম। গত সোমবার বেরিয়ে ফেরবার সময় দেখলাম বাড়িতে নিশ্চয়ই ভাড়াটে এসেছে। এতদিন খালি পড়েছিল, এখন একটা খালি গাড়ি দাঁড়িয়ে আছে। মালপত্র সদর দরজার সামনে নামানো হচ্ছে। কৌতূহল হল, কটেজের সামনে দাঁড়িয়ে ভাবছি কে এলো বাড়িতে। এমন সময় চমকে উঠলাম দোতলার জানলায় একটা মুখ দেখে। মিস্টার হোমস, সে মুখ দেখে বুকের রক্ত আমার ছলাৎ করে উঠল, কাঁটা দিয়ে উঠল গায়ে। মুখটা পুরুষের কি নারীর দূর থেকে ঠাহর করতে পারলাম না। শুধু দেখলাম একটা বিষম বিকট হলদিটে রঙের মৃতবত মুখ স্থির চোখে দেখছে আমাকে। চোখাচোখি হতেই সাত করে পিছনে সরে গেল মুখটা, যেন জোর করে টেনে নেওয়া হলো ঘরের ভিতর থেকে। কৌতূহল আর বাগ মানল না, দেখতেই হবে কে এলো আমার প্রতিবেশী হয়ে। এগিয়ে গেলাম সদর দরজার সামনে, কিন্তু ঢোকার আগে তাল ঢাঙায় একটা মেয়ে ছেলে বেরিয়ে এসে কড়া কড়া কথা বলে তাড়িয়ে দিল আমাকে। আমি বাড়ি ফিরে গেলাম মন থেকে, কিন্তু হলদেটে মুখটা স্মৃতি মুছতে পারলাম না। স্ত্রীকে কিছু বলবো না ঠিক বললাম, যা ভীতু স্বভাবে ভেবে ভেবে হয়তো আধখানা হয়ে যাবে। শোবার আগে কেবল বললাম, সামনের বাড়িতে নতুন প্রতিবেশী এসেছে। আমি কুম্ভকর্ণের মতো ঘুমোই, এই নিয়ে আমাকে রাগানোও হয়। কিন্তু সেদিন ওই বিভৎস হলদেটে মুখটা দেখে তেমন ঘুম হলো না। চমকে চমকে উঠতে লাগলাম। সেই কারণেই গভীর রাতে টের পেলাম চুপি চুপি বিছানা ছেড়ে উঠে পোশাক পরে এফি বেরিয়ে গেল ঠিক চোরের মতো, ভয়ে ভয়ে। ঘড়ি দেখলাম রাত 3টে। এত রাতে বাড়ির বউ বাইরে বেরোয় কেন? বাইরে বেরোনোর সময় ওর মুখের চেহারাও দেখেছি, মরার মতো ফ্যাকাশে, নিঃশ্বাস নিচ্ছে ঘন ঘন। ব্যাপার কি? 20 মিনিট পর ফের সদর দরজা খোলা এবং বন্ধ করার আওয়াজ পেলাম। চুপি চুপি ঘরে ঢুকলো এফি। তৎক্ষণাৎ উঠে বসে জিজ্ঞেস করলাম, কোথায় গেছিলে? আঁতকে উঠল এফি, মুখ থেকে সমস্ত রক্ত নেমে গেল।
কাঁপতে লাগলো ঠকঠক করে। চিরকাল একটু নার্ভাস স্বভাবের ছিল। তারপরে ডুকরে বলল, তুমি জেগে আছো? কোথায় গেছিলে? এই একটু হাওয়া খেতে। দেখলাম আঙুল কাঁপছে এফির। নির্ঘাত মিথ্যে বলছে, আমার দিকেও তাকাচ্ছে না। মনটা বিষিয়ে গেল। নিশীথ রাতে চোরের মতো বাইরে ঘুরে এসে যে স্ত্রী কাঁচা মিথ্যে বলে স্বামীকে, তাকে আর জেরা না করাই ভালো। পাশ ফিরে শুয়ে পড়লাম, কিন্তু ঘুমোতে পারলাম না। পরের দিন শহরে যাওয়ার কথা ছিল। বেরোলাম বাড়ি থেকে, কিন্তু মন মেজাজ ভালো না থাকায় এদিক ওদিক ঘুরে দুপুর 1টা নাগাদ ফিরে এলাম। কটেজটার পাশ দিয়ে যখন আসছি, দেখলাম ভিতর থেকে বেরিয়ে আসছে আমার স্ত্রী। আমাকে দেখেই যেন ভূত দেখার মতো চমকে উঠল এফি। ভাব দেখে মনে হলো এখনই পেছন ফিরে কটেজটার মধ্যে ফের ঢুকে পড়বে। নিশিম আতঙ্ক ফুটে উঠল চোখে মুখে। কাদু কাদু মুখে বলল, জ্যাক, নতুন প্রতিবেশীদের দেখতে গেছিলেন? কাল রাতেও এসেছিলে? না না, কি বলতে চাও? আবার মিথ্যে। দেখি তো কার কাছে গেছিলে। 2 হাতে আমার পথ আটকালো এফি। মিনতি করে বললে, ভেতরে যেন না ঢুকি। এখন সে কিছু বলতে পারছে না, শুধু আমার ভালোর জন্য। কিন্তু একদিন সব বলবে। কিন্তু এখন জোর করে ভেতরে ঢুকলে আমাদের সম্পর্কের ইতি ঘটবে ওখানে। ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে গেলাম, কথা আদায় করলাম, আর যেন এসব না হয়। ও আমাকে কথা দিল। চলে আসার সময় লক্ষ্য করলাম ওপরের ঘরের জানলা থেকে বিকট সেই হলদে মুখটা নির্বিশেষে চেয়ে আছে আমার দিকে। চোখাচোখি হতেই সাত করে সরে গেল ভেতরে। কিছুতেই মাথায় এলো না এরকম একটা বিচিত্র জীবের সঙ্গে আমার স্ত্রীর এমন কি সম্পর্ক থাকতে পারে যে রাত বিরেতে অথবা দিনে দুপুরে আমাকে লুকিয়ে তাকে আসতে হচ্ছে বারবার। ওই কর্কশ স্বভাবের মেয়ে ছেলেটাই বাকি। এ কি রহস্য করে উঠছে আমার বাড়ির সামনে। 2 দিন ভালোই কাটল। 3য় দিন শহরে কাজ পড়ল। যে ট্রেনে ফেরবার কথা, ফিরলাম তার আগের ট্রেনে। বাড়ি ঢুকতেই আমার ঝি চমকে উঠল আমাকে দেখে। গিন্নিমা কোথায় গেছে জিজ্ঞেস করতে সে আমতা আমতা করে বলল, এই গেছে একটু বাইরে। আমার ঘোর সন্দেহ হল। উপরে উঠলাম, এফিকে দেখতে পেলাম না। জানলা দিয়ে দেখলাম মাঠের উপর ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে ঝি। সব বুঝে গেলাম, আমার অবর্তমানে ফের সামনের বাড়ি গেছে এফি। ঝি যাচ্ছে আমার ফিরে আসার খবর দিতে। আমার রক্ত চলে গেল মাথায়। ঠিক করলাম এর একটা হেস্তনেস্ত আজকেই করব। বাড়ি থেকে বেরিয়ে ঝড়ের মতো দৌড়ালাম কুটিরের দিকে। মাঝপথে দেখা হলো এফি এবং ঝিয়ের সঙ্গে। হন্তদন্ত হয়ে ফিরছে তারা। আমি কিন্তু ওদের ঠেলে সরিয়ে দিয়ে ঢুকলাম কুটিরের মধ্যে। নিচের তলায় দেখলাম জল ফুটছে কেটলিতে। ওপর তলায় হলদে মুখ যে ঘরে দেখেছিলাম, সেই ঘরটা কেবল সুন্দরভাবে সাজানো। মেন্টাল পিসে রাখা আমার স্ত্রীর ফটো 3 মাস আগে তুলেছিলাম। এছাড়া বাড়িটা একদম ফাঁকা। নিচের হল ঘরে আসতে দেখা হলো স্ত্রীর সঙ্গে। ফটো কাকে দিয়েছে এবং কার কাছে সে এত রাতে লুকিয়ে চুরিয়ে আসে, এ প্রশ্নের জবাব সে দিল না। করুণ স্বরে সে শুধু বলল, বলতে পারবো না জ্যাক, কিন্তু যেদিন সব জানবে ক্ষমা করে দেবে আমাকে। আমি বললাম, তোমার আমার মধ্যে বিশ্বাসের সম্পর্ক কিন্তু আর রইল না মিস্টার হোমস। সেই থেকে আমি পাগলের মতো হয়ে গিয়েছি। এ ঘটনা ঘটেছে কালকে। আপনার কাছে ছুটে এসেছি পরামর্শ নিতে। এই উৎকণ্ঠা আমি আর সইতে পারছি না। বলুন এখন কি করি? তন্ময় হয়ে সব শুনল হোমস। গালে হাত দিয়ে বসে রইল অনেকক্ষণ। তারপর বলল, হলদে মুখটা পুরুষের কি? বলা মুশকিল। দেখে গা ঘিন ঘিন করছে। ওই বিকট রং আড়ষ্ট ভাব দেখে সমস্ত শরীর শিউরে উঠেছে। দুবারই চোখাচোখি হতেই লাফিয়ে পিছিয়ে গেছি। আপনার কাছে স্ত্রীর টাকা নেওয়ার কতদিন পর এই ঘটনাটা ঘটে? এই 2 মাস পরে। ওর প্রথম স্বামীর ফটো দেখেছেন? না, আটলান্টায় থাকার সময় আগুন লেগে সব পুড়ে যায়। কিন্তু ডেথ সার্টিফিকেট দেখতে পেয়েছেন? আর সেটাও পুড়ে গিয়েছিল। আমি দেখেছি একটা কপি। আমেরিকায় আপনার স্ত্রীকে চিনতো এমন কাউকে জানেন? না। ওর নামে চিঠি আসে আমেরিকা থেকে? মনে তো হয় না। তাহলে এক কাজ করুন, বাড়ি ফিরে যান। কুটির থেকে যদি ওরা চম্পট দিয়ে থাকে এর মধ্যে, তাহলে তো আর কিছু করার নেই। আর যদি এর মধ্যে আবার ফিরে আসে, আপনি আড়াল থেকে তা দেখতে পেলেই আমাকে টেলিগ্রাম করে দেবেন। নিজে ঢুকতে যাবেন না। 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব।
বিদায় নিলেন গ্র্যান্ড মুনরো। ওয়াটসন, ব্যাপারটা খুব সুবিধের মনে হচ্ছে না। ব্ল্যাকমেলিং চলছে মনে হচ্ছে। ব্ল্যাকমেলারটাকে? সাজানো ঘরে যে থাকে, মিসেস মুনরোর ছবি যে মেন্টাল পিসে সাজিয়ে রাখে, যার মুখ হলদে। কে সে? মিসেস মুনরোর প্রথম স্বামী বলেই আমার বিশ্বাস। সেই জন্যই দ্বিতীয় স্বামীকে ঢুকতে দিতে চান না। আমেরিকায় যাকে বিয়ে করেছিলেন নিশ্চয়ই সে মারা যায়নি। অত্যন্ত কুৎসিত কুষ্ঠ জাতীয় কোনো রোগে এমন কদাকার হয়ে যায় যে ইংল্যান্ডে পালিয়ে আসেন ভদ্র মহিলা। কিন্তু দ্বিতীয় বিয়ের খবর নিশ্চয়ই এমন কেউ পেয়েছে যে প্রথম বিয়ের খবর ফাঁস করে দেওয়ায় হুমকি দেখিয়ে টাকা দোহন করছে ভদ্র মহিলার কাছ থেকে। নিচু ক্লাসের ছেলে মেয়েদের কীর্তি নিশ্চয়ই। প্রথম কিস্তির টাকা সে দিয়েছে। কদাকার অকর্মণ্য হেব্রনকে কটেজে এনে তুলেছে। ভয় দেখিয়ে মিসেস মুনরো ছবি পর্যন্ত আদায় করেছে। গভীর রাতে মিসেস মুনরো গিয়ে বোঝাতে চেষ্টা করেছে। দুদিন পরে ফের গিয়েছিলেন ওই একই উদ্দেশ্য নিয়ে। কিন্তু মিস্টার মুনরো হঠাৎ ফিরে আসায় ঝিয়ের মুখে খবর পেয়ে প্রথম স্বামীকে সেই বদচরিত্রের ছেলে মেয়েটির সঙ্গে পাচার করে দেয় পিছনের দরজা দিয়ে। সবই তো আন্দাজ করে বলে গেলে। এছাড়া আপাতত আর কিছু করার নেই। বিকেলে টেলিগ্রাম এলো গ্র্যান্ড মুনরোর কাছ থেকে। বাড়িতে লোক দেখা গেছে। 7টার গাড়িতে যেন হোমস রওনা হয়। যথাসময়ে পৌঁছালাম নোরবরিতে। স্টেশনে দেখা হলো গ্র্যান্ড মুনরোর সঙ্গে। উত্তেজনায় কাঁপছেন ভদ্রলোক, ফ্যাকাশে হয়ে গেছেন। পাশাপাশি হাঁটতে হাঁটতে হোমস বলল, আপনার পাশে অমঙ্গল হয় তাই আপনার স্ত্রী আপনাকে বাড়ির মধ্যে ঢুকতে দিতে নারাজ। তা সত্ত্বেও কি ঢুকবেন? হ্যাঁ, এসপার কি ওসপার আজ হয়ে যাবে। ইলশে ঘুরির বৃষ্টির মধ্যে পৌঁছালাম কটেজটার সামনে। দোতলার একটা জানলায় আলো জ্বলছে। একটা ছায়ামূর্তি সরে গেল জানলার সামনে দিয়ে। ওই 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 সেই হলদে মুখ! যেন কুকিয়ে উঠলেন গ্র্যান্ড মুনরো। আমরা সবাইকে ধেয়ে গেলাম সদর দরজার সামনে। আচমকা খুলে গেল পাল্লা। পথ আটকে দাঁড়ালেন এক ভদ্র মহিলা। জ্যাক, জ্যাক, দয়া করে আমাকে বিশ্বাস করো, ভেতরে যেও না। না এফি, বড্ড বেশি বিশ্বাস করে ফেলেছি তোমাকে। পাশ দিয়ে তেড়ে গেলাম 3 মূর্তি ভেতরে। একজন প্রৌঢ়া বেরিয়ে এসে পথ আটকাতে গিয়েও পারল না। ঝড়ের মতো উঠে গেলাম দোতলায়। সেই ঘরটিতে ঢুকে থ হয়ে দাঁড়িয়ে গেলাম। ঘরটা সত্যি সুন্দরভাবে সাজানো। টেবিলে মোমবাতি জ্বলছে। ঝুঁকে রয়েছে একটা ছোট্ট মেয়ে। পরনে লাল ফ্রক, হাতে লম্বা সাদা দস্তানা। মুখটা আমাদের দিকে ফেরাতে ভয়ে বিস্ময় চিৎকার করে উঠলাম আমি। সে মুখে প্রাণের কোনো সাড়া নেই, স্পন্দন নেই, রক্ত নেই। অদ্ভুত হলদে আড়ষ্টতা মুখের পরতে পরতে, ভাব লেশহীন, বিষম বিকট। পর মুহূর্তেই অবসান ঘটল রহস্যের। এক লাফে এগিয়ে গিয়ে মেয়েটার মুখ থেকে এক টানে একটা মুখোশ খুলে আনলো হোমস। মিশমিশে কালো একটা নিগ্রো মেয়ে ঝকঝকে সাদা দাঁত বার করে পরম কৌতুকে খিলখিলিয়ে হেসে উঠল আমাদের ভ্যাবাচ্যাকা মুখচ্ছবি দেখে। মেয়েটির কৌতুকোজ্জ্বল সরল হাসি দেখে আমিও হেসে উঠলাম। আর গ্র্যান্ড মুনরো চেয়ে রইলেন ফ্যাল ফ্যাল করে। এ আবার কি? আমি বলছি। ঝড়ের মতো ঘরে ঢুকলেন নিস্তলা সেই মহিলা। আমার প্রথম স্বামী আটলান্টায় মারা গেছে ঠিকই, কিন্তু মেয়েটা এখনো বেঁচে আছে। তোমার মেয়ে? এর মধ্যে কি আছে এই 3 বছরে তুমি দেখোনি? গলায় ঝোলানো রূপোর লকেটটা হাতে নিয়ে বললেন ভদ্র মহিলা। আমি তো জানি ওটা খোলা যায় না। খুট করে একটা আওয়াজ হলো। স্প্রিংয়ে চাপ পড়তেই ডালা খুলে গেল লকেটের। ভেতরে দেখা গেল বুদ্ধি উজ্জ্বল সুদর্শন এক পুরুষের প্রতিমূর্তি। আফ্রিকার কৃষ্ণকায় পুরুষ। জ্যাক, এই আমার প্রথম স্বামী, জন হেব্রন। এর চাইতে উদার মহৎ মানুষ পৃথিবীতে আর নেই। বিজাতে বিয়ে করেও তাই কখনো পস্তাতে হয়নি। মেয়েটা কিন্তু দেখতে হলো ঠিক ওরই মতো, বড় মোরচাই তো কালো। তা হলেও সে আমারই সোনা মেয়ে। এই পর্যন্ত শুনেই মেয়েটা দৌড়ে ঝাঁপিয়ে পড়ল মায়ের বুকে। মেয়েটাকে আমেরিকায় রেখে এসেছিলাম শরীর খারাপ ছিল বলে। হঠাৎ জায়গা পাল্টানোর ধকল সইতে পারতো না। একজন আয়া ঠিক করে এসেছিলেন, সেই ওকে দেখাশোনা করত। সংকোচ বোধে তোমাকে ওর কথা বলতে পারিনি, সেটাই ভুল করেছি। চিঠিপত্র নিয়মিত পেয়েছি, জানতাম ও ভালোই আছে।
বিয়ের 3 বছর পরে কিন্তু বড্ড মন কেমন কেমন করতে লাগলো মেয়েটার জন্যে। তাই 100 পাউন্ড পাঠালাম ওকে এখানে নিয়ে আসবার জন্যে। তখন যদি তোমার কাছে কিছু না লুকাতাম তাহলে হয়তো এত কাণ্ড ঘটতো না। ভেবেছিলাম কয়েক সপ্তাহ কাছে এনে রাখবো। কটেজ ভাড়া করলাম। আয়াকে বলে দিয়েছিলাম দিনের আলোয় যেন কখনো মেয়েকে রাস্তায় বার না করে, মুখ আর হাত মুখোশ আর দস্তানা দিয়ে ঢেকে রাখে, যাতে জানলায় যদি কেউ দেখেও ফেলে তাতে কানা হুঁশো আরম্ভ না করে দেয়। এতটা আটঘাট না বাদলেই দেখছি মঙ্গল হতো। আসলে আমার মাথার ঠিক ছিল না, যদি তুমি চিনে ফেলো এই ভয়। তোমার মুখেই শুনলাম ওরা এসে গেছে। মায়ের মন তো, তাই আর সইতে পারলাম না। তোমার ঘুম খুব গাঢ় বলে ঠিক করলাম রাতেই মেয়েটালে গিয়ে করে নি, কিন্তু তুমি দেখে ফেললে। 3 দিন পর যখন জোর করে কটেজে ঢুকেছিলে ঠিক তার আগেই ওরা পিছনের দরজা দিয়ে বেরিয়ে গিয়েছিল। জ্যাক, এই হলো আমার গোপন কাহিনী। 2 মিনিট ঘর স্তব্ধ। তারপর গ্র্যান্ড মুনরো যা করলেন তাতে প্রাণ জুড়িয়ে গেল উপস্থিত প্রত্যেকের। মেয়েটাকে সস্নেহে কোলে তুলে চুমু খেলেন, আর এক হাত বাড়িয়ে বউকে নিয়ে দরজার দিকে এগোতে এগোতে বললেন, আমি লোকটা অতটা ভালো না হলেও খুব একটা খারাপ নই এফি। চলো বাড়ি গিয়ে কথা হবে। হোমস বাইরে এলো, বোঝা গলায় বলল, ওয়াটসন, চলো লন্ডন ফিরি। সারাদিন গুম হয়ে রইল বন্ধুবর। রাত্রে শুতে যাওয়ার আগে বলল, যখন দেখবে অহংকারে মটমট করছি অথবা গুরুত্বপূর্ণ কেসে যথেষ্ট গুরুত্ব দিচ্ছি না, মন্ত্র পড়ার মতো নরবরী নামটা কানে কানে শুনিয়ে দেবে।